বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিগত লেকচারগুলোতে পঞ্চম অধ্যায়ের দুটি টপিক শিখেছ। একটি যোজ্যতার উপরে বা যোজনের উপরে, এবং অপরটি ছিল আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় এবং আয়নিক বন্ধন কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আজকের আলোচনায় আমাদের বিষয়বস্তু সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়, সন্নিবেশ বন্ধন, বিশেষ সমযোজী বন্ধন এটিও কীভাবে গঠিত হয় দেখব আমরা। এছাড়া অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ, এটা সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিশেষ একটি কেস। এই তিনটি বিষয় আমরা চেষ্টা করব খুব ভালোভাবে শেখার। প্রথমে জেনে সমযোজী বন্ধন কাকে বলে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় দুটি অধাতুর মধ্যে, তাকে সমযোজী বন্ধন বলে। এছাড়াও আমরা বলতে পারি বন্ধন গঠনে অংশগ্রহণকারী দুটি ইলেকট্রন যদি দুটি পরমাণু থেকে আসে এবং উভয় তা সমানভাবে শেয়ার করে, তবে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তো সবার আগে তোমাদের মনে রাখতে হবে যে চিনবে কী করে দেখেই, যদি দেখো দুটি অধাতু বন্ধন গঠন করেছে তাহলে সেটা সমযোজী বন্ধন, এবং অবশ্যই এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধন গঠিত হবে। আর আমরা এটিও জানি একটি বন্ধন গঠনে সবসময় দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে, এবং দুটি ইলেকট্রন যদি দুটি পরমাণু থেকে আসে এবং উভয়ই সমানভাবে শেয়ার করে, তখনই এটা সমযোজী বন্ধন নামে পরিচিত। আমরা ডট ক্রস মডেল দিয়ে লুইস ইলেকট্রন সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলোকে, অর্থাৎ যোজতা ইলেকট্রনগুলোকে ডট এবং ক্রস আকারে প্রকাশ করেছেন, এবং ডট ক্রস মডেল দিয়ে আমরা সমযোজী বন্ধন খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারব। প্রথমেই জেনে নিই মিথেন। প্রথমে এটা চিহ্ন করে যেটা একটি সমযোজী যৌগ, কারণ কার্বন এবং হাইড্রোজেন দুজনই অধাতু। তো কার্বনের সর্বশেষ স্তরের ইলেকট্রন আমরা জানি চারটি, অর্থাৎ যোজতা ইলেকট্রন 4, এগুলোকে আমরা ডট অথবা ক্রস ধরে নেব। অপরদিকে হাইড্রোজেনেরও সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা 1, যেটাকে আমরা ডট অথবা ক্রস যে কোনো একটা ধরে নেব। যেমন এখানে আমরা লাল এবং নীল কালার দিয়ে প্রকাশ করেছি। লাল কালার ইলেকট্রনগুলোকে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে প্রকাশ করেছি, এবং নীল কালারের যোজতা ইলেকট্রনকে কার্বনের যোজতা ইলেকট্রন হিসেবে প্রকাশ করেছি। তাহলে বন্ধুরা তোমরা দেখো যে কার্বন তার সর্বশেষ স্তরে 4টি ইলেকট্রন, অর্থাৎ নীল কালারের 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে। ফলে কার্বনের সর্বশেষ স্তরে ইলেকট্রন হয়ে গেছে 8টি, এবং প্রত্যেকটি হাইড্রোজেনের হয়ে গেছে 2টি করে। অর্থাৎ প্রত্যেকটি হাইড্রোজেন হিলিয়ামের নিষ্ক্রিয় কাঠামো অর্জন করেছে, এবং কার্বন অষ্টক কাঠামো অর্জন করেছে নিষ্ক্রিয় গ্যাসের। সুতরাং এখানে কার্বনের 8টি সর্বশেষ স্তর আর হাইড্রোজেনের 2টি করে, এবং এখানে মোট 4টি বন্ধন গঠিত হয়েছে, অর্থাৎ মোট বন্ধন ইলেকট্রন সংখ্যা, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা, বন্ধন জোড়ের সংখ্যা মোট 4টি, এবং মুক্ত জোড় নেই উভয় পরমাণুতে। ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইড যৌগটি আমরা দেখি, এখানে কিন্তু কার্বনের এবং অক্সিজেনের দুজনই অধাতু হওয়ার কারণে এটি একটি সমযোজী যৌগ। এখানে কার্বনের যোজিত ইলেকট্রন লাল কালিতে দেখানো হয়েছে 4, আর অক্সিজেনের 6। এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে বন্ধুরা, তোমরা দেখো যে এই যেখানে ওভারল্যাপ হয়েছে কার্বন এবং অক্সিজেন, সেই ওভারল্যাপের মধ্যে 3 জোড়া ইলেকট্রন রয়েছে, এদিকে 3 জোড়া, এদিকে 3 জোড়া, এবং এখানে ক্রস আছে 2টি, ডট আছে 2টি, এখানে ক্রস আছে 2টি, ডট আছে 2টি। অর্থাৎ ক্রসগুলোকে আমরা কার্বনের যোজিত ইলেকট্রন ধরেছি, ডটগুলোকে অক্সিজেনের। তাহলে কার্বনের 4 এবং 4, কার্বনের সার্কেলের মধ্যে 8টি ইলেকট্রন হয়ে গেছে। বাট এই ওভারল্যাপের মধ্যে কার্বনের আছে 2টি, অক্সিজেনের 2টি, সুতরাং অক্সিজেনের বাইরে থাকবে মোট 2টি, যেহেতু অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6। ঠিক একইভাবে এই কার্বনেরও বাইরে থাকবে 2 জোড়া, অর্থাৎ 2টি 2টি 4টি। এভাবেই কার্বন ডাইঅক্সাইড গঠিত হবে, এবং এক্ষেত্রে বন্ধন জোড় হবে 1 2 3 4 জোড়া,
এবং মুক্তজোড় হবে 1 2 3 4 4 জোড়া, এবং মুক্তজোড় শুধুমাত্র অক্সিজেনে থাকবে 2 জোড়া করে, কার্বনের কোনো মুক্তজোড় থাকবে না। আর এখানে ডবল বন্ড হওয়ার কারণ হচ্ছে যে ওভারল্যাপের মধ্যে 4টি ইলেকট্রন আছে, আমরা জানি একটি বন্ধন গঠনে 2টি ইলেকট্রন প্রয়োজন, যেহেতু 4টি ইলেকট্রন রয়েছে সুতরাং এখানে 2টি করে বন্ধন হবে। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এখানে আরও ক্লিয়ারলি বোঝানো হয়েছে, ডট ক্রস ডট ক্রস ডট ক্রস ডট ক্রস। অক্সিজেনকে এখানে ক্রস দেখানো হয়েছে। এভাবে আমরা খুব সহজেই কার্বন ডাইঅক্সাইড এর গঠন ব্যাখ্যা করতে পারি সমযোজী বন্ধন নিয়মে। এবারে 3টি যৌগ দেখানো হয়েছে, মিথেন, অ্যামোনিয়া, পানি। কার্বনের যোজিত ইলেকট্রন দেখানো হয়েছে 4, নাইট্রোজেনের 5, অক্সিজেনের 6, হাইড্রোজেনের 1। এখানে সবগুলো কক্ষপথ দেখিয়ে প্রকাশ করা যায় এভাবেও। আমরা এর আগে শুধু যোজিত ইলেকট্রন দেখিয়েছি, এখানে সবগুলো কক্ষপথ দেখানো হয়েছে। কার্বনের ইলেকট্রনগুলোকে নীল কালার দিয়ে প্রকাশ করা হয়েছে। কার্বনের প্রথম স্তরে 2টি ইলেকট্রন আমরা সবাই জানি, দ্বিতীয় স্তরে দেখো 4টি নীল বুলেট, অর্থাৎ 4টি ইলেকট্রন, মোট 6টি ইলেকট্রন। অপরদিকে হাইড্রোজেনের ক্রস রেড কালারে দেখানো হয়েছে, হাইড্রোজেনের 1 2 3 4। তাহলে এখানে 4টি বন্ধন গঠিত হয়েছে, ফলে কার্বন সর্বশেষ স্তরে 8টি এবং হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন 2টি করে ইলেকট্রন লাভ করেছে। ঠিক একইভাবে নাইট্রোজেনের ইলেকট্রনকে নীল কালার এবং হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে লাল কালার দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে নাইট্রোজেনের সর্বশেষ স্তরে, প্রথম স্তরে 2টি, সর্বশেষ স্তরে রয়েছে 1 2 3 4 5টি, কিন্তু হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে বা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে 3টি। ফলে নাইট্রোজেনের 3 2 6 আর 2 8টি ইলেকট্রন হয়েছে সর্বশেষ স্তরে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের হয়েছে 2টি করে। অপরদিকে পানিতে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে 6টি, যার মধ্যে 2টি নীল হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে এবং 2 জোড়া মুক্ত রয়েছে। সুতরাং অক্সিজেনের সর্বশেষ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হয়েছে 6টি নীল, 2টি লাল, মোট 8টি, আর প্রত্যেকটি হাইড্রোজেনের রয়েছে 2টি করে। প্রথম যৌগে 4টি বন্ধন জোড়, মুক্ত জোড় নেই। দ্বিতীয় যৌগে 3টি বন্ধন জোড় আর একটি মুক্ত জোড়, এবং তৃতীয় যৌগে অর্থাৎ পানিতে 2টি বন্ধন জোড় আর 2টি মুক্ত জোড়। হাইড্রোজেনের তো 1টি ইলেকট্রন, ফলে যখন শেয়ার করেছে তখন এই ওভারল্যাপের মধ্যে দুজনেরই 2টি ইলেকট্রন হয়েছে, সুতরাং H2 যৌগটি গঠিত হয় এভাবে সমযোজী বন্ধনের নিয়ম। HCl, হাইড্রোজেনের সর্বশেষ স্তরে 1টি ইলেকট্রন, ডট দিয়ে দেখানো হচ্ছে কালো, এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে 2 4 6 7টি ইলেকট্রন। সুতরাং ক্লোরিনের অষ্টক পূরণ হতে 1টি দরকার, হাইড্রোজেনেরও দ্বিতীয় কাঠামো অর্জন করতে 1টি দরকার। যখন শেয়ার করবে তখনই দুজনেরই নিষ্ক্রিয় কাঠামো অর্জিত হবে। হাইড্রোজেনের হবে হিলিয়ামের কাঠামো, ক্লোরিনের হবে অষ্টক কাঠামো। সুতরাং এরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গ্রহণ করতে পারবে না, কেবলমাত্র শেয়ারের মাধ্যমেই দ্বিতীয় এবং অষ্টক কাঠামো অর্জন করা সম্ভব। পানি আগেও দেখানো হয়েছে, এখানে আরেকবার দেখানো হয়েছে। পানিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, বন্ধন জোড় 2টি, মুক্ত জোড়ও 2টি। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওভারল্যাপের মধ্যে 2টি ইলেকট্রন, ডট ক্রস, এবং বাইরে 3 জোড়া, এই বাইরেও 3 জোড়া, কেননা ক্লোরিনের সর্বশেষ স্তরে ইলেকট্রন রয়েছে 7টি, 1টি ডট, বাইরে 6টি, 3টি ক্রস, বাইরে 3টি, 3 জোড়া, 3 2 6 আর 1 7, এখানেও 3 2 6 আর 1 7। সুতরাং ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন অণু যখন হবে তখন তাদের বন্ধন জোড় হবে 1 জোড়া, মুক্ত জোড় হবে 1 2 3 4 5 6 জোড়া। এভাবে ক্লোরিন যৌগটি গঠিত হবে এবং 2টি ক্লোরিনই অষ্টক কাঠামো অর্জন করবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও একই তোমরা দেখতে পাচ্ছ। নাইট্রোজেনের যেহেতু 3টি বন্ধনে আবদ্ধ থাকে, সুতরাং এখানে 6টি ইলেকট্রন ওভারল্যাপের মধ্যে থাকবে আর বাইরে 1 জোড়া করে থাকবে, যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রন রয়েছে 5টি। এখানে 3টি ক্রস, বাইরে 2টি, 5টি, 3টি ডট, বাইরে 2টি, 5টি। যখন এরা ওভারল্যাপিংয়ে অংশগ্রহণ করেছে তখন 3 2 6 8, 3 2 6 8, দুজনেরই অষ্টক কাঠামো অর্জিত হয়েছে। সুতরাং বন্ধন জোড় হবে 1 2 3, মুক্ত জোড় হবে 1 2। ঠিক একইভাবে
SO2 আমরা ব্যাখ্যা করতে পারি। SO2 যৌগে একটু ভিন্নভাবে গঠিত হয় SO2 যৌগটি। SO2 যৌগটিতে একটি সন্নিবেশ বন্ধন দেখা যায়। তো সন্নিবেশ বন্ধনটাকে একটু জেনে নিই আমরা। সন্নিবেশ বন্ধন হচ্ছে বিশেষ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী দুটি ইলেকট্রন যদি একটি পরমাণু থেকে আসে কিন্তু উভয় পরমাণুই তার সমানভাবে শেয়ার করে, তখন যে বন্ধন গঠিত হয় তাকে সন্নিবেশ বন্ধন বলে। অর্থাৎ এটি সমযোজী, যেহেতু দুজনই শেয়ার করছে, কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন যুগল অবশ্যই একটি পরমাণু থেকে আসবে। এটি পার্থক্য সমযোজীর সাথে সন্নিবেশের। এবং এটাকে বিশেষ তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। যে পরমাণুটি ইলেকট্রন দিবে, শেয়ারকৃত ইলেকট্রন, সে যাকে দিবে তার দিকে তীরচিহ্নটা হবে। এবার আমরা চলে যাই SO2 যৌগ গঠনে। এখানে একটু খেয়াল করি আমরা। SO2 যৌগ গঠনে একটি সন্নিবেশ বন্ধন হয়েছে, কারণ এখানে সালফারের দুটি ক্রস, আর এখানে ডট ক্রস, তার মানে এটি দুটি সমযোজী বন্ধন হবে, আর বাইরে দুটি ক্রস। সালফারের যতটা ইলেকট্রন তোমরা দেখো 6, সুতরাং 6টি ক্রস আছে কিনা, 1 2, এখানে দুটি, এখানে দুটি, মোট 6টি। এবং অক্সিজেনের 3 জোড়া 6টি, 2 জোড়া আর ভেতরে দুটি 6টি। বা যখন বন্ধন গঠন হয়ে গেছে তখন একটু খেয়াল করো যে এখানে দুটি, এখানে 4টি, 6টি, 8টি। সালফারের সর্বশেষ 8টি ইলেকট্রন হয়েছে কিনা, হয়েছে। অপরদিকে অক্সিজেনের হয়েছে কিনা দেখো, 2 4 আর ভেতরে 4, 8টি। এই অক্সিজেনের এখানে 2টি, 4 6 8, 8টি, প্রত্যেকটি অষ্টকাঠামোর্জিত হয়ে গেছে। সালফারের আরও অনেকগুলো স্ট্রাকচার দেখানো যায়, তবে এই স্ট্রাকচারটা সবচেয়ে গ্রহণযোগ্য, কেননা এখানে প্রত্যেকটা পরমাণুই অষ্টকাঠামো অর্জন করে। সুতরাং এখানে বন্ধন জোড়া হবে 1 2 3 জোড়া, এবং মুক্ত জোড়া হবে 1 2 3 4 5 6 জোড়া। অর্থাৎ মোট মুক্ত জোড় এবং বন্ধন জোড়ের সংখ্যা এভাবে আমরা মেলাতে পারি। অর্থাৎ এখানে সালফারের সাথে একটি অক্সিজেনের হবে সমযোজী সন্নিবেশ, এবং অপর অক্সিজেনের হবে দুটি সমযোজী বন্ধন। একইভাবে সালফার ট্রাইঅক্সাইড যদি আমরা দেখি, সেটিও আমরা ব্যাখ্যা করতে পারবো। সালফার ট্রাইঅক্সাইড, এখানে দুটি সন্নিবেশ হবে এবং এই দুটি হবে সমযোজী। এবং এটা তোমরা আগেরটার সাথে মিলিয়ে যদি দেখো, যোজিত ইলেকট্রন কাউন্ট করে প্রত্যেকটাই অক্সিজেন এবং সালফার 8টি করে ইলেকট্রন লাভ করেছে কিনা। এছাড়াও SO3 SO2 আরও অনেকগুলো স্ট্রাকচার তোমরা বিভিন্ন বই এবং ইন্টারনেট ঘাটলে পাবা, বাট এটা আমার কাছে মনে হয় সবচেয়ে গ্রহণযোগ্য, কেননা প্রত্যেকটা পরমাণুই অষ্টকাঠামো অর্জন করে। তো সন্নিবেশ বন্ধন আমি আগেই আলোচনা করে ফেলেছি। তারপরে আমরা আরও কিছু উদাহরণ দিয়ে দেখতে পারি, যেমন অ্যামোনিয়া। এই 3টি সমযোজী আমরা একটু আগে দেখেছি, এবং এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। H+ এর অর্থ হচ্ছে হাইড্রোজেনের একটি ইলেকট্রন ছিল, সেটা ছেড়ে দিয়েছে, ফলে H+ হয়ে গেছে। সুতরাং হাইড্রোজেনের আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই, কিন্তু একটি কক্ষপথ আছে যেখানে সে দুটি ইলেকট্রন রাখতে পারবে। সো অ্যামোনিয়া যখন H+ সাথে বন্ধনে আবদ্ধ হবে, তখন কিন্তু এই সমযোজী বন্ধনে হাইড্রোজেন কোনো ইলেকট্রন পার্টিসিপেট করতে পারবে না, শেয়ার করতে পারবে না। কিন্তু নাইট্রোজেনের এক জোড়া যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, এই এক জোড়া ইলেকট্রনের সাহায্যে সে একটি বন্ধন গঠন করতে পারবে। এক্ষেত্রে H+ সাথে যে নাইট্রোজেনের লাস্ট বন্ধনটা হবে, এটা কখনোই সমযোজী বন্ধন হতে পারে না, এটা সন্নিবেশ। যদিও সন্নিবেশ এক ধরনের সমযোজী বন্ধন, যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়। সুতরাং NH4+ এই যৌগটিতে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে, মোট 3 ধরনের বন্ধন, দুই ধরনের বন্ধন থাকবে, 3টি সমযোজী এবং একটি সন্নিবেশ। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড হলে তখন আবার NH4+ এবং Cl এর মধ্যে আয়নিক বন্ধন হবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই ধরনের যৌগগুলোতে আবার 3 ধরনের বন্ধন থাকবে। এখানে একটু খেয়াল করি আমরা সন্নিবেশ বন্ধন কীভাবে হয়েছে। এখানে NH3 দিলেও হতো, বা N দিয়ে 3টা CH3 দেখানো হয়েছে, বাট এই নাইট্রোজেনে কিন্তু 2টি ইলেকট্রন কি ছিল, মুক্ত ইলেকট্রন ছিল, অযুগ্ম ইলেকট্রন ছিল। এই মুক্ত ইলেকট্রন যদি সে বিকে শেয়ার করে, তাহলে একটা বন্ধন গঠিত হবে। কিন্তু আমরা জানি যে বোরনের সর্বশেষ স্তরে 3টি ইলেকট্রন, 3টি সে ফ্লোরিনকে শেয়ার করেছে, সুতরাং ওর কোনো ইলেকট্রন নাই। কিন্তু ওর কিন্তু সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন হয় নাই, কারণ 2 4 6টি ইলেকট্রন হয়েছে বোরনের, অর্থাৎ অষ্টক সংকুচিত যৌগ এটি।
সুতরাং নাইট্রোজেন যদি এই দুটি ইলেকট্রন বোরনকে দিয়ে দেয়, একবারে নয়, দিয়ে যদি দুজনেই শেয়ার করে, তাহলে নাইট্রোজেনের অষ্টক কাঠামো নষ্ট হচ্ছে না, অপরদিকে বোরনের অষ্টক কাঠামো অর্জিত হচ্ছে। সুতরাং এইরকম বন্ধন গঠিত হওয়া সম্ভব এবং এটিকেই বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক একইভাবে কীভাবে পানি প্রোটনকে গ্রহণ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়, একইভাবে আমরা দেখাতে পারি। এবারে আমরা জানবো অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ। সমযোজী বন্ধনে গঠিত যৌগের কোনো মৌল যদি যৌগ গঠনের পরে সর্বশেষ শক্তি স্তরে 8টির কম ইলেকট্রন লাভ করে, তখন ওই ধরনের যৌগকে আমরা অষ্টক সংযোজিত যৌগ বলবো। এবং যদি কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 8টির বেশি ইলেকট্রন লাভ করে, তখন সে ধরনের যৌগকে আমরা অষ্টক সম্প্রসারিত যৌগ বলবো। যেমন BF3 একটি অষ্টক সংকুচিত যৌগ। কেন? কারণ এখানে প্রত্যেকটা ফ্লোরিনের 8টি করে ইলেকট্রন হয়েছে, কারণ বাইরে 3 জোড়া মুক্ত এবং এখানে একটা বন্ধনে 2টি ইলেকট্রন, যেটা দুজনই শেয়ার করবে। সুতরাং প্রত্যেকটা ফ্লোরিন অষ্টক কাঠামো অর্জন করেছে। কিন্তু বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন, কারণ বোরনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস 1:2:2p 1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 3, 2:2p 1। এই 3টি ইলেকট্রনে যেহেতু শেয়ার করেছে, সুতরাং বোরনের আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নেই। সুতরাং বোরন এখানে অষ্টক সংকুচিত, অর্থাৎ 6টি ইলেকট্রন লাভ করেছে, 8টির চেয়ে 2টি ইলেকট্রন কম। সুতরাং এই যৌগটাকে আমরা বলবো অষ্টক সংকুচিত যৌগ। ঠিক একইভাবে PCl5 আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে 2, 4, 6, আর এই বন্ধনে 2টি ইলেকট্রন যেহেতু দুজনই শেয়ার করবে 8, অর্থাৎ প্রত্যেকটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন হয়েছে। কিন্তু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে 2, 4, 6, 8, 10, যেহেতু 5টি বন্ধন গঠন করেছে। 5টি বন্ধন গঠনে ফসফরাসের সর্বশেষ স্তরে যে 5টি ইলেকট্রন সবাই শেয়ার করেছে, এবং শেয়ার করলে ইলেকট্রনটা ডবল হয়ে যাবে, যেহেতু একটা বন্ধনে ইলেকট্রন থাকে 2টি এবং 2টি পরমাণু শেয়ার করবে। সুতরাং ফসফরাসের সর্বশেষ স্তরে ইলেকট্রন হবে 10, যেটি 8টির চেয়ে বেশি। এই জন্য এই ধরনের যৌগকে আমরা বলবো অষ্টক সম্প্রসারিত যৌগ। তাহলে এতক্ষণ আমরা যা যা শিখলাম, এগুলো তোমাদের পরীক্ষার সিলেবাসের অংশ। এখন তোমাদের এই লেকচারের আলোকে কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করবা। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা, চেষ্টা করবো আমি তোমাদের জন্য সমাধান দিতে। তাহলে হোমওয়ার্কগুলো দেখো, বুঝো কিনা। সমযোজী বন্ধন গঠন ব্যাখ্যা। হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, পানি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, SO3, SO2, SiO2। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচারটি শোনার জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমাদের জন্য আরেকটু পরামর্শ, যে যদি এর বাইরেও কোনো কিছু থাকে এই টপিকের আলোকে, তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখো, বিগত সালের প্রশ্ন দেখলে আমার মনে হয় সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা। যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো সলভ করবা, করে দেন শেয়ার করবা, চেষ্টা করবো তোমাদের সলিউশন দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।